এইচএসসি পরীক্ষায় স্টুডেন্টরা সবচেয়ে কম সময় দেয় বাংলাতে এবং সবচেয়ে বেশি এ প্লাস মিস করে এই বাংলাতেই। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সবচেয়ে কম সময় দিয়ে সর্বোচ্চ নম্বর তোমরা বাংলায় পেতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এইচএসসির যে বাংলা সিলেবাস রয়েছে সেটা কিভাবে 8 মাসে আমরা শেষ করতে পারি এবং এই যে এইচএসসির বিশাল বড় একটা সিলেবাস এটা কিভাবে একটা ফাস্ট পেস পড়ালেখার মাধ্যমে আমরা আয়ত্তে আনতে পারি। তাহলে আসো দেখে নেই এই ভিডিওতে কি কি থাকছে। আজকের এই ভিডিওতে এইচএসসি যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিয়ে আমরা কথা বলবো এইচএসসি আর অ্যাডমিশনের সাজেশন নিয়ে, অর্থাৎ আগে থেকেই যাতে তুমি জেনে যাও কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং সেই টপিকগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। তারপর আমরা কথা বলবো কিছু কমন মিস্টেক্স নিয়ে যেগুলো আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে স্টুডেন্টরা সবসময় করে থাকে। তারপরে বেস্ট এক্সাম স্ট্র্যাটেজি কোনগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ করব, যাতে তোমরা শুরু থেকেই এই স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করে তোমাদের রেজাল্টটা সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারো। এবং ফাইনালি আমরা শিক্ষার্থীদের সমস্যা এবং আমাদের সমাধান নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যাতে করে বাংলার প্রিপারেশনটা তোমার অন্য সবগুলো সাবজেক্টের চেয়ে সবচেয়ে ভালো হয়। আমরা প্রথমেই চলো এইচএসসি যে সিলেবাসটা রয়েছে বাংলা প্রথম পত্রের সেটা দেখে নেই। বাংলা প্রথম পত্রের গদ্যের মধ্যে রয়েছে অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, গন্তব্য কাবুল, রেইনকোট, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, নেকলেস, যৌবনের গান, সাহিত্যে খেলা, অর্ধাঙ্গী, জীবনবৃক্ষ, কপিল দাস মুর্মুর শেষ কাজ। পদ্যের মধ্যে বা কবিতার মধ্যে রয়েছে প্রতিদান, তাহারই পরে মনে, সোনার তরী, বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী, আমি কিংবদন্তির কথা বলছি, ঋতুবর্ণন, প্রত্যাবর্তনের লজ্জা, ফেব্রুয়ারি 1969, পদ্মা, সুচেতনা এবং সুখ। খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক রয়েছে সহপাঠ অংশে, একটা হচ্ছে লাল সালু আর একটা হচ্ছে সিরাজউদ্দৌলা, একটা উপন্যাস এবং একটা নাটক, যেখান থেকে বাংলা প্রথম পত্র এইচএসসিতে উত্তর করা আবশ্যক, অর্থাৎ ম্যান্ডেটরি। তার মানে এগুলো একদমই বাদ দেওয়া যাবে না, স্কিপ করা যাবে না, এটা পড়তেই হবে। তারপরে আমরা একটু দেখি যে আমাদের বাংলা সেকেন্ড পেপারের সিলেবাসে কি কি রয়েছে। বাংলা সেকেন্ড পেপারের সিলেবাসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যাকরণ, যেটা লিখিত, অর্থাৎ যেটা পুরোটুকু লিখতে হয়, এখানে কোনো এমসিকিউ বা অবজেক্টিভ পার্ট থাকে না বাংলা ফার্স্ট পেপারের মতো। সো বাংলা সেকেন্ড পেপারে পুরোটুকুই তোমাকে লিখতে হবে তোমার পরীক্ষার খাতায়। ব্যাকরণ অংশের জন্য আমাদেরকে পড়তে হবে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক যে শব্দ শ্রেণীগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পড়তে হবে, বাংলা শব্দ গঠন, যার মধ্যে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে উপসর্গ আর একটা হচ্ছে সমাস। সমাস কিভাবে পরীক্ষা আসে এইচএসসিতে? সমাসের জন্য 8টা শব্দ দিবে তোমাকে, 8টা সমাসবদ্ধ পদ দিবে, সেগুলোকে তোমাকে বলবে যে কোনো 5টা এখান থেকে তুমি ব্যাস বাক্য সহ লিখো এবং তার যে সমাসের নামটা সেটা নির্ণয় করে দেখাও। এইভাবে প্রশ্নগুলো আসে। তারপর বাক্য থেকে প্রশ্ন আসে এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, অর্থাৎ এমন একটা বাক্য তোমাকে দিবে যে বাক্যটা অশুদ্ধ, তোমার কাজ হচ্ছে সেই বাক্যটাকে শুদ্ধ করে লেখা। এখানেও অপশন থাকে 8টা সাধারণত দেওয়া থাকে অশুদ্ধ বাক্য, সেখান থেকে যে কোনো 5টা তুমি রেকটিফাই করে বা কারেক্ট করে লিখতে পারতে হবে, যাতে করে তুমি পূর্ণ নম্বরটা পাও। নির্মিতি অংশের জন্য তোমাকে পারিভাষিক শব্দ পড়তে হবে, অনুবাদ পড়তে হবে, দিনলিপি লিখন পড়তে হবে, বৈদ্যুতিক চিঠি পড়তে হবে, সারাংশ সারমর্ম পড়তে হবে, তার পাশাপাশি পড়তে হবে ভাব সম্প্রসারণ, সংলাপ রচনা, আবেদনপত্র, ক্ষুদে গল্প এবং প্রবন্ধ অথবা নিবন্ধ, যেটাকে আমরা রচনা বলি সেইটা। তাহলে বুঝে ফেললাম বাংলা প্রথম পত্রের সিলেবাসে কি কি রয়েছে, বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসে কি কি রয়েছে। নিশ্চয়ই তোমাদের কাছে দেখে মনে হচ্ছে ওরে বাবা এত বড় সিলেবাস। উত্তর হচ্ছে হ্যাঁ, সিলেবাসটা একটু বড়, কিন্তু তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি পড়ো তাহলে কিন্তু এই সিলেবাসটা এত বড় হলেও সব কিছু যে তোমাকে পড়তে হবে এমনটা না। এখানেও কিছু কিছু জায়গা আছে বেশি ইম্পর্টেন্ট, কিছু কিছু জায়গা আছে লেস ইম্পর্টেন্ট। চলো আমরা একটু সেদিকে চলে যাই। আমরা এবার অধ্যায় ভিত্তিক কোন কোন টপিকগুলো এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিকগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ সেটা একটু দেখে নেই। প্রথমেতেই আমরা দেখছি অপরিচিতা। এটা কিন্তু এইচএসসির জন্য 5 স্টার ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য এটা 5 স্টার ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে প্রশ্ন আসে। তার মানে আমাদেরকে একদম শুরু থেকেই যখন আমরা অপরিচিতা গল্পটা পড়ছি, কিংবা আমরা মাসি পিসি গল্পটা পড়ছি, বা আমরা প্রতিদান কবিতাটা পড়ছি, বিদ্রোহী কবিতাটা পড়ছি, শুরু থেকেই এমনভাবে পড়তে হবে যাতে এইচএসসি আর অ্যাডমিশন দুইটাই কভার হয়ে যায়। সেই প্রসেসটা কি সেটা আমরা কিভাবে তোমাদেরকে কমপ্লিট করাই বা কিভাবে তোমাদেরকে সাজেস্ট করি, রিকমেন্ড করি, সেটা পুরোটুকুই আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওটাতে। সো এরপরের সাজেশনগুলো তোমরা যদি একটু দেখে নাও, মাসি পিসি একটা 5 স্টার ইম্পর্টেন্ট এইচএসসির জন্য টপিক, কিন্তু অ্যাডমিশনের জন্য এটা আবার 3 স্টার, খুব বেশি প্রশ্ন এখান থেকে আসে না। রেইনকোট একটা 4 স্টার ইম্পর্টেন্ট ফর এইচএসসি, অ্যাডমিশনের জন্য এটা 3 স্টার। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটা হচ্ছে এইচএসসির জন্য 3 স্টার আর অ্যাডমিশনের জন্য 2 স্টার। নেকলেস
এইচএসসির জন্য 3 স্টার, অ্যাডমিশনের জন্য 2 স্টার। আশা করি তোমরা এইখান থেকে বাকিটুকু অংশ দেখে নিতে পারো, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে করে তোমরা এই সাজেশনটা ফুল নিজের কাছে সেভ করে রাখতে পারো। অলরাইট, তারপর যদি আমরা দেখি পরবর্তীতে কবিতার যে পার্টগুলো রয়েছে, সোনার তরী খুবই গুরুত্বপূর্ণ এইচএসসির জন্য এবং একই সাথে এটা অ্যাডমিশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিদ্রোহী একই রকম 5 স্টার ফর এইচএসসি, 5 স্টার ফর অ্যাডমিশন। তার মানে সোনার তরী আর বিদ্রোহী, যেহেতু এটা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের লেখা, এখান থেকে প্রশ্ন কিন্তু কখনোই মিস যায় না। এইচএসসিতেও এখান থেকে প্রশ্ন আসে, অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন আসে অবধারিত। তারপর যে টপিকগুলো রয়েছে, প্রতিদান, তাহারে পরে মনে, 18 বছর বয়স, একই সাজেশন তোমাদের জন্য। এটা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নাও, যাতে করে বুঝতে পারো যে কোন টপিকটা এইচএসসির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কোন টপিকটা আমাদের অ্যাডমিশনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। অলরাইট, মুভিং অ্যাহেড, আমরা এবার সহপাঠ দেখি। সহপাঠের ক্ষেত্রে আসলে কোনো অপশনের কথা চিন্তাই আমরা করতে পারি না, কারণ সহপাঠে যে 2টা নাটক আর উপন্যাস রয়েছে, লাল সালু আর সিরাজউদ্দৌলা, 2টা থেকেই পরীক্ষায় প্রশ্ন আমাদের উত্তর করতে হয়। এইচএসসির জন্য আমাদের পুরো লাল সালুটা পড়তে হবে, এইচএসসির জন্য আমাদের পুরো সিরাজউদ্দৌলা নাটকটা পড়তে হবে, এবং অ্যাডমিশন টেস্টেও এইখান থেকে এমসিকিউ আসে, তাই কোনোটাই আমরা স্কিপ করতে পারবো না। তারপর যদি দেখি বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা সেকেন্ড পেপার, বাংলা ভাষা, এইখান থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে না, কিন্তু এখান থেকে অ্যাডমিশন টেস্টে মাঝে মাঝে 2-3 বছরে একবার একটা করে প্রশ্ন আসে, সো 1 স্টার আমরা দিয়ে রেখেছি। উচ্চারণের নিয়ম ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে এইচএসসিতেও প্রশ্ন আসে, আবার এখান থেকে অ্যাডমিশনেও প্রশ্ন আসে, একেবারেই স্কিপ করা যাবে না। তারপর যদি দেখি ধ্বনিতত্ত্ব, এখান থেকে এইচএসসিতে মাঝে মাঝে অল্প 1-2টা একটু রচনামূলক প্রশ্ন আসে, যেটা আবার চাইলে স্কিপও করা যায়, সো 2 স্টার দিয়ে রেখেছি। যদি তোমরা চাও পড়তে পারো, আর না চাইলে স্কিপও করতে পারো। আর অ্যাডমিশনের জন্য এটা আবার গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশনে যেহেতু কোনো অপশন থাকে না, প্রত্যেকটা এমসিকিউই আমাদেরকে অ্যাটেম্প্ট করতে হয়, তাই এটা এমসিকিউর জন্য আমাদের অ্যাডমিশনে পড়তেই হবে। ধ্বনির পরিবর্তন থেকে এইচএসসিতে প্রশ্ন আসে না, মাঝে মাঝে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। নত্যবিধান ও সত্যবিধান থেকে আলাদা করে এইচএসসিতে প্রশ্ন আসে না। উচ্চারণের নিয়ম এই টপিকটার আন্ডারে কখনো কখনো নত্য সত্যবিধানের রুলগুলো থেকে প্রশ্ন আসে, অথবা কখনো কখনো 1-2টা নত্য বা সত্যবিধানের বানান আমাদেরকে দিয়ে দেয় যে শুদ্ধ করো। সো আমাদের একদম আলাদা টপিক হিসেবে এটা যে পড়তে হবে তা না, কিন্তু এইটা যদি আমরা পড়ে রাখি তাহলে আমাদের অ্যাডমিশনে আমরা সুবিধা পাবো। তারপর বাংলা বানানের নিয়ম, এখান থেকে এইচএসসি পরীক্ষায় অবধারিতভাবে প্রশ্ন আসে। 2টা প্রশ্ন আসে, একটা হচ্ছে একটু রচনামূলক সাবজেক্টিভ, যেটা বিস্তারিত খাতায় লিখতে হয়, সেটা যদি তুমি না চাও পুরোপুরি স্কিপ করো, ওইটার যে বিকল্প প্রশ্ন রয়েছে, বিকল্প প্রশ্নে কি হয়, বিকল্প প্রশ্নে তোমাকে 8টা শব্দ দেওয়া থাকবে এবং এই 8টা শব্দেই অশুদ্ধ বানানটা তোমাকে দেওয়া থাকবে। সেখান থেকে যে কোনো 5টা শব্দ তুমি বাছাই করতে পারবা এবং সেই 5টা শব্দের শুদ্ধ বানানটা পরীক্ষার খাতায় যদি তুমি লিখো তাহলে তুমি পূর্ণ নম্বরটা পেয়ে যাবা। এইটা আমাদের এইচএসসির জন্য 5 স্টার ইম্পর্টেন্ট, এটা আমাদের অ্যাডমিশনের জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। তারপর বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এটা সাধারণত বাক্য এই টপিকটার আন্ডারে আসা একটা প্রশ্ন, এটা প্রতি বছরই দেখা যায় এইচএসসিতে বিভিন্ন বোর্ডে আসে, সো এটা একটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক এবং অ্যাডমিশনেও এখান থেকে প্রশ্ন আসে, তবে অ্যাডমিশনে এটার গুরুত্ব আরেকটুকু কম। এইটা একটু বুঝতে হবে কেন এটার গুরুত্ব এইচএসসি চেয়ে অ্যাডমিশনে কম, কারণ এইচএসসিতে তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় টোটাল নম্বর থেকে 100। অন্যদিকে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কথা বলি, ফর এক্সাম্পল, এখানে বাংলায় তোমাকে 15 নম্বরের এমসিকিউ অ্যাটেম্প্ট করতে হয়। তাহলে বুঝতেই পারছো সবগুলো টপিক থেকে যেগুলো কিনা তোমার এইচএসসিতে ছিল, সেই সবগুলো টপিক থেকে তোমার অ্যাডমিশনে প্রশ্ন আসবে এমনটা নয়। এই কারণে শুরু থেকে তোমাদেরকে এমনভাবে পড়তে হবে যাতে করে তোমরা এইচএসসির জন্য কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারো, অ্যাডমিশনের জন্য কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারো। এরপরে দেখি বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, এখান থেকে প্রতি বছর এইচএসসিতে প্রশ্ন আসে এবং এখান থেকে অ্যাডমিশনেও প্রশ্ন আসে, সো তোমরা চাইলে এই স্লাইডটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। মুভিং অ্যাহেড, এরপরে আমরা দেখি যে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, বচন সংখ্যাবাচক শব্দ, এখান থেকে সাধারণত এইচএসসি পরীক্ষায় বিগত বেশ কিছু বছরে আমরা প্রশ্ন দেখি নাই, কিন্তু অ্যাডমিশন টেস্টে মাঝে মাঝে এখান থেকে টুকটাক প্রশ্ন আসে। উপসর্গ থেকে একটা প্রশ্ন আসে এইচএসসিতে, কারণ উপসর্গ হচ্ছে সমাসের বিকল্প প্রশ্ন। তোমাকে সমাস থেকে উত্তর করতে হবে অথবা তোমাকে উপসর্গ থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে, যে কোনো একটা, হয় তুমি উপসর্গ থেকে উত্তর করবা অথবা তুমি সমাস থেকে উত্তর করবা। তবে তার মানে এই না যে তুমি যখন এইচএসসির জন্য পড়ছো, এইচএসসির আগে যখন প্রিপেয়ার্ড হচ্ছ, তখন তুমি উপসর্গ পড়বা অথবা সমাস পড়বা, এটা করা যাবে না। কারণ তোমার অ্যাডমিশন টেস্টে উপসর্গ থেকে উত্তর করতে হবে, সমাস থেকে উত্তর করতে হবে। এইচএসসিতে হয়তো বা একটা টপিক স্কিপ করতে পারবা, কিন্তু অ্যাডমিশনে এমনটা করার কোনো সুযোগই থাকছে না। তারপর যদি দেখি কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ, বাংলা অনুজ্ঞা, এইটা থেকে এইচএসসিতে প্রশ্ন আসে না। অ্যাডমিশনে 4-5 বছরে একবার মাঝে মাঝে
মনে হয় ভুল করে দিয়ে দেয়। সো এইটা আমাদের একটু নলেজে থাকলে ভালো হয়। তারপরে নির্মিতি হচ্ছে পুরো যে রিটেন পার্টটা রয়েছে বাংলা দ্বিতীয় পত্রে, সেটাকেই নির্মিতি বলা হয়। এইটা তো বুঝতেই পারছো আমাদের এইচএসসির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্ন হতে পারে ভাইয়া এটা কি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রিটেন পার্ট থাকে, যেমনটা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ফর এক্সাম্পল থাকে, সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই যে রিটেন পার্টগুলো, নির্মিতির পার্টগুলো গুরুত্বপূর্ণ। ভাব সম্প্রসারণ থেকে প্রশ্ন আসতে পারে, অনুবাদ থেকে প্রশ্ন আসতে পারে। তোমাকে খুব আলাদা এক্সট্রাঅর্ডিনারি কিছু পড়তে হবে না, এক্সট্রাঅর্ডিনারি টাইম দিতে হবে না, এফোর্ট দিতে হবে না। জাস্ট এইচএসসির জন্য যে নির্মিতিগুলো পড়ছো সেগুলো একটু ভালো মতো যদি তোমার আয়ত্তে থাকে তাহলে তুমি অ্যাডমিশনে খুব ভালো মতোভাবে রিটেন পার্টটা উতরে যেতে পারবে। এখন একটু আমরা আমাদের যে কোর্সটা রয়েছে এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা, সেটা নিয়ে কথা বলবো। আমাদের এই কোর্সটার লিঙ্ক তোমরা এই ভিডিওটার কমেন্ট সেকশনে পেয়ে যাবা। এই কোর্সটাতে তুমি যদি ভর্তি হও তাহলে আমরা তোমাদেরকে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র একদম জিরো থেকে হিরো বানিয়ে দিব। একেবারে কমপ্লিট কম্প্যাক্ট সলিউশন আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব, গুছিয়ে দিব, যাতে করে তোমাকে অনেক বাড়তি কিছু পড়তে না হয়। কারণ আমাদের এত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা ঠিকই জানি কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন জায়গাগুলো কম গুরুত্বপূর্ণ, কোন জায়গাগুলো পড়তেই হবে, আবার কোন জায়গাগুলো একটু স্কিপ করে বা বাদ দিয়ে ফাঁকিবাজি করে চলে গেলেও খুব একটা সমস্যা হবে না। এই ব্যাপারগুলোকে মাথায় রেখে আমরা তোমাদের লাইভ ক্লাস সাজিয়েছি বাংলা ফার্স্ট পেপারের জন্য। টোটাল 43টা ক্লাস, কারণ বাংলা ফার্স্ট পেপারে অনেকগুলো গদ্য, অনেকগুলো পদ্য, তারপর আবার সহপাঠের একটা নাটক আর উপন্যাস রয়েছে। অন দ্য আদার হ্যান্ড বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস অপেক্ষাকৃত কম, মাত্র 11টা দেখে মনে হচ্ছে, কারণ বাংলা দ্বিতীয় পত্রে এইচএসসির জন্য খুব বেশি সংখ্যক টপিক আমাদেরকে পড়তে হয় না। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে। হ্যাঁ, বাংলা প্রথম পত্রেও 100 নম্বর, বাংলা দ্বিতীয় পত্রতেও 100 নম্বর, কিন্তু বাংলা প্রথম পত্রে নম্বর ওঠানো, বেশি নম্বর ওঠানা অপেক্ষাকৃত কঠিন। বাংলা দ্বিতীয় পত্রে নম্বর বেশি পাওয়া সহজ, কারণ একই রকম কমন প্যাটার্নের প্রশ্ন আসে এবং খুব বেশি সংখ্যক টপিক আমাদের কভার করতে হয় না। টোটাল বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার মিলিয়ে আমাদের 54টা লাইভ ক্লাসের মাধ্যমে এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা কোর্সে আমরা তোমাকে এমনভাবে প্রিপেয়ার করে দিব যাতে তুমি বাংলায় 180+ নম্বর পাও, বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার দুই পেপার মিলিয়ে, অর্থাৎ গড়ে 90-এর বেশি নম্বর যাতে তুমি পাও, সেভাবেই তোমাদেরকে পড়ানোটা আমাদের টার্গেট। মুভিং অ্যাহেড, এখন আমরা একটু কিভাবে আমাদের এই কোর্সে বাংলাটা আমরা পড়াই যাতে করে তোমরা গড়ে 90-এর বেশি করে নম্বর পাবা, সেটা একটু আলোচনা করি। প্রথমত আমাদের এই বাংলাতে সমস্যাটা কোথায় হয়? আমরা যখন একটা গল্প পড়ি কিংবা আমরা যখন একটা কবিতা পড়ি, আমরা প্রত্যেকটা শব্দ বুঝি না, আমরা লাইনগুলো বুঝি না, আমরা ভাবার্থ বুঝি না। আমরা হয় আক্ষরিক অর্থটা ধরে নেই অথবা সেটা মুখস্থ করার চেষ্টা করি। এই যে মুখস্থ করার চেষ্টা করি, এই যে একটা জিনিস না বুঝে বারবার সেটা পড়ে মনে রাখার চেষ্টা করি, এখান থেকে আমাদের কনসেপচুয়াল এররগুলো হয়। যখন সৃজনশীল প্রশ্নটা একটু ঘুরিয়ে দিবে, একটু আনকমন দিবে, একটু কঠিন দিবে, তখনই কিন্তু আমাদের মাথাটা আউলে যায় এবং আমরা সঠিকভাবে উত্তর করতে পারি না। এই কারণে আমাদের এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা কোর্সে আমরা এমনভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে, শব্দ ধরে ধরে, বাক্য ধরে ধরে পড়াই যাতে করে তুমি ওই বাক্যগুলোর আক্ষরিক অর্থ বুঝতে পারো, আবার ভাবার্থ বুঝতে পারো। শুধু যে তুমি নিজেই বুঝতে পারবা তাই না, তুমি চাইলে তুমি তোমার কোনো বন্ধু বা বান্ধবীকে বুঝিয়েও দিতে পারবা পুরো টপিকটা। তারপর একটু যদি দেখি কখন এগুলো আসলে ইউজ করতে হবে, এই যে আমরা যে কনসেপচুয়াল ব্যাপারগুলো তোমাদেরকে শেখাচ্ছি এটার ইউসেজগুলো আসলে কখন কখন। কবিতা বা গদ্য অর্থাৎ গল্প বা কবিতা যখন তুমি পড়বা, গ্রামার বা এসে রাইটিং যখন তুমি লিখবা, তখন তোমার এই কনসেপচুয়াল যে ব্যাপারগুলো, বেসিকগুলো কাজে লাগবে। আমরা অনেক সময় একটা কথা শুনি যে ওর আসলে বেসিক ভালো না, আবার অমুকের বেসিক অনেক ভালো। বেসিক জিনিসটা আসলে কি? যে কোনো একটা আনকমন প্রশ্নকে তুমি যদি অ্যাটেম্প্ট করতে পারো, তুমি যদি প্রপারলি অ্যাপ্রোচ করতে পারো এবং সঠিক উত্তরের দিকে এগিয়ে যেতে পারো, তাহলেই বলতে পারি যে তোমার বেসিক ভালো। আমরা তোমাদেরকে এমনভাবে বাংলা পড়াবো যাতে করে তোমাদের এই বেসিকটা ভালো হয়। যে কোনো প্রশ্ন কমন হোক আনকমন হোক, তোমরা যদি উত্তর করতে পারো সেভাবেই তোমাদেরকে প্রস্তুত করাটা আমাদের টার্গেট। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই বাংলাটা লিখতে হবে। বাংলায় A+ মিস করার অনেক বড় একটা কারণ হচ্ছে 7টা সৃজনশীল প্রশ্ন অনেক সময় স্টুডেন্টরা লিখে শেষই করে আসতে পারে না। কারণ হচ্ছে স্টুডেন্টরা স্টেপ বাই স্টেপ স্ট্রাকচারালি কীভাবে লিখতে হয়, কতটুকু সময়ের মধ্যে কতটুকু প্রশ্নের উত্তর লিখতে হয়, কত পৃষ্ঠা লিখতে হয়, কোনটা কোন প্যাটার্নে লিখতে হয়, এটা তারা ধরতেই পারে না এবং এর ফলেই স্টুডেন্টরা
ফলাফল খারাপ করে, কারণ 7টা সৃজনশীল প্রশ্ন, প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে 10 নম্বর করে বরাদ্দ, অর্থাৎ এই যে সৃজনশীলে তোমার জন্য টোটাল নম্বর হচ্ছে 70, তার মধ্যে তুমি যদি 10 মার্ক অ্যান্সারই না করো, বাকিরা যেখানে পরীক্ষা দিচ্ছে 70-এ, সেখানে তুমি পরীক্ষা দিচ্ছ 60-তে, 60-এ, তাহলে তুমি কিভাবে ভালো রেজাল্ট করবা বলো? এই ব্যাপারটা যাতে তোমার সাথে না ঘটে, এই জন্য তোমাদেরকে আমরা শুরু থেকে স্টেপ বাই স্টেপ স্ট্রাকচারালি কিভাবে লেখা শিখতে হবে সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে ব্যাপারগুলো শেখাবো। এরপরে আমরা যদি বাংলা সেকেন্ড পেপারের একটা বিষয় নিয়ে আলাপ করি, সেটা হচ্ছে যে কিভাবে আসলে ব্যাকরণের নিয়মগুলো শিখতে হবে, কি শিখতে হবে। দেখো, বাংলা ব্যাকরণের যে মূল ভাবগুলো রয়েছে, বেসিক এবং ব্যাকরণের নিয়ম, উচ্চারণের নিয়ম, তারপর হচ্ছে বানানের নিয়ম, নত্য সত্য বিধানের নিয়ম, সন্ধির নিয়ম, সমাসের নিয়ম, এই যে নিয়মগুলো সেগুলো আমরা তোমাদেরকে শেখাবো, যাতে করে কোন উদাহরণটা কেন এই রকমভাবে কাজ করছে সেটা নিয়ে তোমার একটা ক্লিয়ার আইডিয়া হয়। এবং যেটা বলছি, শুধু তুমি নিজেই পড়তে পারবে তা না, তুমি চাইলে তোমার অন্য কোনো বন্ধু বান্ধবী কিংবা ছোট ভাই বোনকে পড়াতেও পারবে যদি তুমি আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে থাকো। এরপরে আমরা দেখি যে কোথায় কিটা, কোন জিনিসটা কিভাবে ব্যবহার করব। যে বোর্ড এক্সামে আমরা ব্যবহার করতে পারবো আমাদের এই বেসিকগুলো, আমরা পরবর্তীতে যে এমসিকিউ পার্টগুলো রয়েছে, মানে বাংলা ফার্স্ট পেপারের কথা বলছি, সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং আমাদের অ্যাডমিশন টেস্টেও এই এমসিকিউগুলো আমরা ব্যবহার করতে পারবো। অলরাইট, তারপর যদি দেখি বাংলা প্রথম পত্র আমরা আসলে কোন কোন জিনিসের উপর ফোকাস করছি বা প্রায়োরিটাইজ করছি কোন কোন জিনিসগুলো। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমরা গদ্য আর পদ্যের যে ব্যাখ্যাগুলো সেগুলো আমরা একদম ধরে ধরে তোমাদেরকে বোঝাই, যাতে করে কোনো কিছুই তোমাদের কাছে আনক্লিয়ার না থাকে, কোনো কিছুই তোমার কাছে অস্পষ্ট না থাকে। তোমাকে যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো কিছু অনুমানের ভিত্তিতে না লিখতে হয়, গেস করে যাতে না লিখতে হয়, যেটা লিখো একদম 100% শিওর 100-তে 100 নম্বর পাওয়ার মতো গ্যারান্টিডভাবে আমরা তোমাকে পড়াই। এরপরে কোন টপিক কিসের জন্য ইম্পর্টেন্ট অলরেডি এই ভিডিওতেই আমরা একবার দেখিয়ে দিয়েছি, কিন্তু এক একটা টপিক যখন আমরা পড়াই, মনে করো আমি যখন অপরিচিতা গল্পটা পড়াচ্ছি, তখন অপরিচিতা গল্পের কোন লাইনটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট আলাদা করে মার্ক করে দেই, কোন লাইনটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট সেটা আলাদা করে মার্ক করে দেই। আবার যখন মানব কল্যাণ পড়াচ্ছি, সেটা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট সেটা আলাদা করে মার্ক করে দেই। এইভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা সেটা কি এইচএসসির জন্য ইম্পর্টেন্ট নাকি সেটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, কিসের জন্য ইম্পর্টেন্ট, কিসের জন্য ফোকাস করতে হবে, আমরা শুরু থেকেই তোমাদেরকে বুঝিয়ে দেব। তারপরে কোন জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা জানি যে বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন কমন আসে না, সব প্রশ্ন আনকমন আসে, সবগুলো প্রশ্ন ইউনিক আসে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোনগুলো পড়তে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, এই প্র্যাকটিসটার ওয়েটা আমরা প্রপারলি তোমাকে এই কোর্সে শিখিয়ে দিব। এবং ওভারঅল গাইডলাইন, সব কিছুর পরেও তো আসলে অনেক গাইডলাইনের দরকার হয়। অনেক সময় স্টুডেন্টরা আমাদেরকে বলে যে ভাইয়া ঘুমাতে গেলে দেখি হচ্ছে রাত শেষ হয়ে গেছে, ঘুম থেকে উঠলে দেখি দিন শেষ হয়ে গেছে। এই রকম যে যাবতীয় সমস্যা সরাসরি হয়তো বা বাংলার সাথে সংশ্লিষ্ট না, কিন্তু এই সমস্যাগুলো স্টুডেন্টরা আমাদের কাছে নিয়ে আসে এবং আমাদের এই কোর্সে আমরা এই সমস্যাগুলোর প্রপারলি সমাধান করে দেই। তারপর যদি বাংলা দ্বিতীয় পত্রের কথা বলি, বাংলা দ্বিতীয় পত্রে তুমি যদি এইচএসসির যে কোশ্চেন প্যাটার্নটা, এই কোশ্চেন প্যাটার্নটা প্রপারলি ফলো করতে পারো, অ্যানালাইসিস করে পড়তে পারো, তাহলে আসলে অনেক বেশি পড়া লাগে না, খুব কম পড়ে, খুব কম সময় পড়েই বাংলা দ্বিতীয় পত্রে অনেক ভালো নম্বর পাওয়া সম্ভব। এরপরে ব্যাকরণের যে বেসিক, সেই বেসিকগুলো ক্লিয়ার করতে হবে এই কারণে, যাতে করে তোমরা অ্যাডমিশন টেস্টে কোথাও আটকে না যাও, প্রশ্ন একটু ঘুরিয়ে দিলেও তোমরা যাতে প্রপারলি উত্তর করতে পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার চেয়ে বড় বিকল্প আর কিছুই নেই বাংলা দ্বিতীয় পত্রে ভালো করার জন্য। এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্রের ম্যাক্সিমাম প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসে। সো আমরা আমাদের এই কোর্সে বাংলা দ্বিতীয় পত্রের যতগুলো বোর্ড রয়েছে সবগুলো বোর্ডের বিগত বছরগুলোর প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিব, যাতে তোমরা কোথাও কখনো আটকে না যাও অ্যাটলিস্ট এইচএসসি পরীক্ষাতে। এরপর ফাইনালি নির্মিতি বা রিটেন পার্ট লেখার একটা প্যাটার্ন আছে, রচনা কিভাবে লিখতে হয়, সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয়, চিঠিপত্র কিভাবে লিখতে হয়, সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটা পত্র কিভাবে লিখতে হয়, এই সব কিছু লেখার আলাদা আলাদা নিয়ম আছে। যে আলাদা আলাদা নিয়মগুলো তুমি যদি প্রপারলি লিখতে না পারো, এইচএসসি পরীক্ষায় কিন্তু নম্বর পাবা না। আমরা এটাও এনশিওর করবো যাতে তুমি প্রত্যেকটা টপিকের যেই এনসিটিভি অনুমোদিত নিয়ম রয়েছে সেই নিয়মটা প্রপারলি শিখতে পারো এবং বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে পারো। এখন আমরা একটু স্ট্রাকচার্ড পড়ালেখার কথা বলবো। আমরা এতক্ষণ তোমাদেরকে এইচএসসি সিলেবাসের কথা বলেছি, অ্যাডমিশন বা এইচএসসির জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেটার কথা বলেছি। তোমাদের কাছে শুনে হয়তো বা মনে হতে পারে যে ভাইয়া এত বেশি পড়তে হবে। উত্তর হচ্ছে যে না, এত বেশি পড়তে হবে না। সপ্তাহে 2টা দিন সময় যদি তুমি আমাদেরকে দাও, একটা দিন হচ্ছে মঙ্গলবার পড়লা, আরেকটা দিন হচ্ছে বৃহস্পতিবার, এই 2টা দিন যদি তুমি পড়ো এবং উইকেন্ডটা শুক্রবার অথবা শনিবার তুমি যা পড়েছো মঙ্গলবার আর বৃহস্পতিবারে সেটা যদি একটু রিভাইজ করো, 8 মাস যদি তুমি এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারো, দ্যাটস মোর দ্যান এনাফ ফর ইউ। এটাতেই
তুমি বাংলায় 180-এরও বেশি নম্বর পাবা জাস্ট রেগুলার। 8 মাসের কথা বললাম, এই 8 মাস তুমি সপ্তাহে 3 দিন পড়বা, বেসিক্যালি 2 দিন হচ্ছে নতুন পড়া পড়বা আর একদিন হচ্ছে যা ওই সপ্তাহে পড়েছো সেটা রিভাইজ করবা, এবং আমাদের যে এক্সামগুলো আমরা নেই উইকলি এক্সাম, রিভাইজ করেই সেই উইকলি এক্সামগুলো তোমরা দিয়ে দিতে পারবা, সেইটা তোমরা দিবা। ওকে, এখন আমরা একটু স্মার্ট পড়ালেখা নিয়ে কথা বলি। একটা সময় ছিল যখন এইচএসসির আগে স্টুডেন্টরা শুধু এইচএসসির সিলেবাস নিয়ে পড়তো, আর অ্যাডমিশনের আগে স্টুডেন্টরা শুধু অ্যাডমিশনের সিলেবাস নিয়ে পড়ালেখা করতো। সমস্যা হচ্ছে যত দিন গেছে এইচএসসি আর অ্যাডমিশন তত বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। তার মানে এইচএসসির আগে স্টুডেন্টরা অলরেডি অ্যাডমিশনের যে পড়ালেখা সেই অ্যাডমিশনের পড়ালেখাগুলো স্টার্ট করে দিয়েছে। তার মানে অ্যাডমিশন টেস্টে আগে কাটমার্ক যত থাকতো এখন কিন্তু কাটমার্কস তার চেয়ে বেশি আসছে, কারণ এখন পড়ালেখা আগের চেয়ে বেশি কম্পিটিটিভ, স্টুডেন্টরা আগের চেয়ে বেশি জানে, বেশি পারে, আরও আগে থেকে পড়ে, আরও শুরুর দিক থেকেই তারা প্রিপারেশনটা শুরু করে দেয়। তাহলে কি করতে হবে? আমরা যদি আমাদের এইচএসসি আর অ্যাডমিশন দুইটাতেই ভালো করতে চাই, এইচএসসি তো আমার লাইফের শেষ কথা না, এইচএসসিতে ভালো রেজাল্ট করলাম কিন্তু অ্যাডমিশন টেস্টে চান্স পেলাম না, তাহলে তো হবে না। এই কারণে যেটা করতে হবে, তোমার এইচএসসির যে সময়টা চলছে একেবারে ফার্স্ট ইয়ার থেকেই অ্যাডমিশনে যেই ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করতে শুরু করব, যাতে করে যে কমন টপিকগুলো রয়েছে, ফর এক্সাম্পল সবগুলো বাংলা প্রথম পত্রের গল্প, সবগুলো বাংলা প্রথম পত্রের কবিতা, সহপাঠ, এগুলো তো এইচএসসিতেও আসবে, এগুলোতে অ্যাডমিশন টেস্টে আসবে। এমনভাবে আমরা পড়বো যাতে এইচএসসির প্রশ্নের ডিফিকাল্টি লেভেলও আমরা ফেস করতে পারি, অ্যাডমিশনের প্রশ্নের ডিফিকাল্টি লেভেলও আমরা ফেস করতে পারি। এইটার টার্গেট নিয়েই আমরা আমাদের যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা কোর্সটা আছে এটার মধ্যে পড়াবো। সো শুরু থেকেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমরা একটু স্টুডেন্টদের কমন মিস্টেক নিয়ে কথা বলবো, যেই কমন মিস্টেকগুলো আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে স্টুডেন্টরা প্রতি বছরই করে এবং প্রতি বছরই তারা ধরা খায়। তো আমরা চিন্তা করলাম এই বছর তোমাদেরকে আমরা আগেই এই কমন মিস্টেকসগুলো যদি দেখিয়ে দিই, আশা করি তোমরা এই কমন মিস্টেকসগুলো এড়িয়ে চলতে পারবা এবং একটা প্রপার স্ট্র্যাটেজিতে তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক মতো নিতে পারবা। প্রথম হচ্ছে যে আমরা বাংলা প্রথম পত্রের যে গুরুত্বপূর্ণ সকল চরিত্র আছে সেগুলোর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জানি না। মনে করো অপরিচিতা গল্পের যে কল্যাণী বা হচ্ছে অনুপম, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথেই কিন্তু সৃজনশীল প্রশ্নের গ বা ঘতে সাদৃশ্য বা বৈসাদৃশ্য নিরূপণ করতে দেয়, কিংবা অনেক সময় বলে যে অমুক চরিত্রই, উদ্দীপকের অমুক চরিত্রই গল্পের তমুক চরিত্রের সম্পূর্ণ রূপকে প্রতিফলিত করে। উক্তিটির সাথে কি তুমি একমত? উক্তিটিকে তুমি ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। তার মানে আমাকে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতার যে ক্যারেক্টারগুলো রয়েছে, মেইন ক্যারেক্টারগুলো, সেই মেইন ক্যারেক্টারগুলোর যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে ভালো মতো আইডিয়া রাখতে হবে এবং সেগুলো আমার খাতায় নোট করে রাখতে হবে, যাতে পরীক্ষার হলে প্রশ্নটা পাওয়ার পর একটা সেকেন্ডও সময় আমার চিন্তা করে নষ্ট করতে না হয়। আচ্ছা, অনুপমের কোন কোন ক্যারেক্টারিস্টিকগুলো যেন আছে, অনুপমের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যেন কী কী, মাসি পিসির আলহাদির চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী কী, এগুলো যাতে কখনো চিন্তাই করতে না হয়, আগে থেকেই এটা নিয়ে আমার প্রিপেয়ার থাকতে হবে। তারপরে যদি দেখি স্টুডেন্টদের প্রবলেমগুলো কী কী আর সেগুলোর সলিউশন আমরা কী কী দিই। প্রথমত স্টুডেন্টরা যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে গদ্য আর পদ্যের যখন ব্যাখ্যা লিখতে দেওয়া হয়, বিশেষত খ নম্বর প্রশ্নে বা গ নম্বর প্রশ্নে সৃজনশীলের কথা বলছি, সেখানে তাদের মাথাটা পুরো ঘুরেই যায়, তারা বুঝতেই পারে না যে কিসের সাথে কী মেলাবো এবং কতটুকু লিখবো। আবার লেখার সময় যেহেতু খুব বেশি থাকে না, এই জন্য তারা খুবই আতঙ্কিত হয়ে যায় এবং দেখা যায় অনেকেই খুবই প্যানিক করতে থাকে পরীক্ষার হলে গিয়ে। এখন আমরা যেটা করি, আমরা পড়ানোর সময় এমনভাবে কনসেপ্ট বেসড সলিউশন তোমাদেরকে প্রোভাইড করি, এমনভাবে তোমাদেরকে পড়াই যাতে করে তোমরা একই প্যাটার্নের সব প্রশ্ন দেখলেই চিনতে পারো যে এই প্রশ্নটা এইভাবে উত্তর হবে, এই প্রশ্নটা এইভাবে উত্তর হবে, এই প্রশ্নটা এইভাবে উত্তর হবে, যাতে করে চিন্তা ভাবনা করতে গিয়ে পরীক্ষার হলে আলাদা বাড়তি কোনো সময় তোমাদের অপচয় করতে না হয়। তারপরে যদি দেখি বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণের যে সিলেবাসটা সেটা আমরা বুঝি না। আমরা একেবারে শুরুতেই তোমাদেরকে দেখেছি বাংলা দ্বিতীয় পত্রে অনেকগুলো টপিক আছে, কিন্তু সবগুলো টপিক থেকে আমাদেরকে সমান প্রায়োরিটি দিয়ে পড়তে হবে না, কারণ কোনোটা এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে, কোনোটা আবার প্রশ্ন আসে না। আবার কোনো টপিক আছে যেটাকে আমরা চাইলে স্কিপ করতে পারি, যেহেতু সেখানে আমাদের বিকল্প থাকে বা অল্টারনেট অপশন থাকে। এই প্রপার স্ট্র্যাটেজিটাও আমরা তোমাদেরকে শিখিয়ে দিব প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে, যাতে করে তোমরা শুরু থেকে কনফিডেন্ট থাকো যে আচ্ছা শুধুমাত্র ফারহান ভাইয়া বলছে বা ফারসিম ভাইয়া বলছে দেখেই না, আমরা জানি প্রশ্ন এমনই হয়, কারণ বিগত বছরের প্রশ্নগুলো আমরা অলরেডি দেখেছি। প্রতি বছর এভাবে প্রশ্ন যেহেতু হচ্ছে, আমাদের বছরে অ্যাক্সিডেন্টাল কিছু না হলে এভাবেই প্রশ্ন হবে, এই কনফিডেন্সটা তোমাদের শুরু থেকেই থাকবে।
এখন আমরা যদি একটু নির্মিতি অংশটার কথা বলি, নির্মিত অংশটাতে বিভিন্ন পার্ট রয়েছে, যে পার্টগুলোতে আমরা একটু কনফিউজ থাকি। প্রথমত পারিভাষিক শব্দের অনুবাদ, এইখান থেকে যে প্রশ্নগুলো আসে, প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেন সেটা যদি তুমি সলভ করো তাহলে তুমি আইডিয়াটা পেয়ে যাবা যে কোন জায়গা থেকে কতটুকু ফোকাস করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে। তারপর যে প্যাটার্ন রয়েছে, দিনলিপি কিভাবে লিখতে হয়, অভিজ্ঞতা বর্ণনা কিভাবে করতে হয়, ভাষণ কিভাবে লিখতে হয়, প্রতিবেদন কিভাবে লিখতে হয়, এই সবগুলো প্যাটার্ন তোমাকে ক্লাসে আমরা ধরে ধরে শেখাবো। তারপরে পত্র, আবেদনপত্র, নিমন্ত্রণপত্র, খুদে বার্তা, বৈদ্যুতিন চিঠি বা ইমেল, সব কিছুরই আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে, সিস্টেম রয়েছে। আমরা নিজের খেয়াল খুশি মতো যদি একটা প্যাটার্নে এই টপিকগুলো লিখি তাহলে কিন্তু নির্মিতি অংশে অবধারিতভাবে এইচএসসি পরীক্ষায় নম্বর কম পাবো। এই ব্যাপারটা এড়ানোর জন্য আমরা তোমাকে শুরু থেকে যে প্যাটার্নটা ফলো করলে তুমি সর্বোচ্চ নম্বর পাবা সেটা শেখাবো। অলরাইট, তারপরে যে সারাংশ কতটুকু লিখতে হয়, সারমর্ম কতটুকু লিখতে হয় এবং ভাব সম্প্রসারণ কতটুকু লিখতে হয়। অনেক সময় অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাইয়া সারাংশ সারমর্ম লিখবো নাকি ভাব সম্প্রসারণ লিখবো? এটার উত্তর হচ্ছে সারাংশ সারমর্ম লিখলে লাভ বেশি, কারণ সারাংশ সারমর্ম তোমার লিখতে হবে 3 থেকে 5 বাক্য সর্বোচ্চ। তোমার লিখতে হয়তো বা সময় লাগবে 2.5 থেকে 3 মিনিট, পূর্ণমান হচ্ছে 10। এটার বিকল্প প্রশ্ন হিসেবে তোমার থাকবে ভাব সম্প্রসারণ, যেটাতেও 10 নম্বর বরাদ্দ, কিন্তু ভাব সম্প্রসারণ লিখতে তোমার সময় লাগবে হয়তো বা 15 মিনিটের মতো, এবং তোমাকে সেখানে 3 থেকে 4.5 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা লিখতে হবে। অর্থাৎ তুমি লিখছো বেশি, তোমার সময় লাগছে বেশি, এফোর্ট এনার্জি বেশি লাগছে, কিন্তু পূর্ণমানটা সেম। তুমি যদি ওইটুকু সময় বাঁচিয়ে অন্যান্য যে টপিকগুলো রয়েছে, রচনা কিংবা হচ্ছে পত্র লিখন, এই জায়গাগুলোতে দাও, তাহলে দেখা যাবে যে তোমার ওভারঅল যে নম্বরটা সেটা তুমি আরও বেশি পাবা। এরপরে লাস্টলি সংলাপ আর ক্ষুদে গল্প কিভাবে রচনা করবা সেটা তোমাদেরকে শেখাবো, এবং প্রবন্ধ আর নিবন্ধ রচনা, অনেক রচনা আমাদেরকে পড়তে হবে না, আমরা রচনার সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করব, যাতে করে তোমরা অনেক রচনা না পড়ে অল্প কয়েকটা রচনা পড়ো, এবং রচনাটা যদি এক্স্যাক্ট সেটাই পরীক্ষাতে না আসে, সেই টপিকের আশেপাশে কিভাবে বানিয়ে লিখতে হবে একই রকম কোয়ালিটি অক্ষুণ্ণ রেখে সেটাও আমরা তোমাদেরকে শিখিয়ে দেব। সো আমরা স্টুডেন্টদের আরও প্রবলেম যদি দেখি, স্টুডেন্টদের আরও প্রবলেমের মধ্যে রয়েছে নির্মিতি অংশের প্যাটার্ন না বোঝার জন্য তারা ভালো নম্বর পায় না। এটা কিন্তু অলরেডি ডিসকাস করে ফেললাম যে নির্মিতি অংশের প্যাটার্নটা কীভাবে তোমাদেরকে আমরা ধরে ধরে বুঝিয়ে দেবো। এর সলিউশন হচ্ছে স্ট্রাকচার বুঝে যে আচ্ছা এই জিনিসটা এইভাবে কেন হলো, বরাবরের পর কেন কমা হবে না, সংবাদপত্রের প্রকাশ উপযোগী একটা পত্রের পর কখন খাম হবে কখন খাম হবে না, এটার জাস্টিফিকেশন, অর্থাৎ তোমাকে মুখস্থ করে মনে রাখতে হবে না, তুমি রিজনটা থেকেই ফিগার আউট করতে পারবা যে আচ্ছা এখানে তাহলে খাম আঁকা লাগবে, এখানে খাম আঁকা লাগবে না। এই সব জিনিস তোমাদেরকে আমরা ধরে ধরে বুঝিয়ে দেবো আমাদের এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা যে কোর্সটা রয়েছে এইখানে। তারপরে দেখি বাংলা যখন আমরা পড়ি তখন আমাদের কাছে সহজই মনে হয়, যখন ফারহান ভাইয়া বা ফারসিম ভাইয়ার ক্লাস করি তখন মনে হয় এটা আর এমন কি ব্যাপার, কিন্তু এক্সাম হলে যখন ফারহান ভাইয়া আর ফারসিম ভাইয়া আমাদেরকে হিন্ট দিয়ে দেয় না, বুঝিয়ে দেয় না, তখন কিন্তু আমরা বুঝি না। এই একটা সমস্যার মধ্যে অনেক স্টুডেন্ট অনেক সাফার করে বা স্ট্রাগল করে। এটার মেইন রিজন হচ্ছে আমরা কখনো বাসায় প্র্যাকটিস করি না। আমাদেরকে প্রতি সপ্তাহে অন্তত একটা সৃজনশীল প্রশ্ন সময় ধরে 20 মিনিট সময় ধরে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, এটার কোনো বিকল্প নাই। এটা যদি তুমি না করো, লিখে রাখতে পারো, এইচএসসি পরীক্ষায় যখন খুব কম সময়ের মধ্যে মাত্র 150 মিনিটের মধ্যে তোমাকে 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে, যেখানে গড়ে তুমি এক একটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য সময় পাবা 20 থেকে 21 মিনিট, কখনো তুমি লিখে শেষ করতে পারবে না যদি তোমার বাসায় প্র্যাকটিস করা না থাকে। এটা কেয়ারফুলি মাথায় রাখো। ওকে, তারপর যদি দেখি অনেক সময় আমরা রিভিশন করি স্টুডেন্টরা, কিন্তু স্টিল আমাদের মনে থাকে না কি করা উচিত। আমরা একটা অ্যাক্টিভ রিকলের মাধ্যমে কি করতে পারি, আমাদের এই যে প্রিপারেশনটা সেটাকে প্রপার করতে পারি। অ্যাক্টিভ রিকলটা কিভাবে করব, আমরা হয় কি যখন একটা গল্প পড়লাম ফর দ্য ফার্স্ট টাইম, এরপর রিভিশনের সময় আমরা একইভাবে চোখ বুলিয়ে যাই, এতে কিন্তু অ্যাক্টিভ রিকলিং হয় না। অর্থাৎ এতে করে আমাদের কি হয় না, এতে করে আমরা আলাদা করে এই টপিকটার কোন জিনিসটা আমার মনে থাকছে কোন জিনিসটা মনে থাকছে না এটা যাচাই করি না। কিন্তু আমরা যদি এটার উপর ছোট ছোট করে পরীক্ষা দিতে পারি, যেমনটা কিনা এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা কোর্সে হয়, এইভাবে যদি তুমি এক্সাম দিতে থাকো রেগুলারলি একটা টপিক পড়ার পরে, তাহলে কিন্তু তুমি ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবা যে তোমার কোথায় ঘাটতি আছে এবং সেই ঘাটতিটাকে পূরণ করে কি করলে সেটা বাড়তিতে পরিণত হবে। অলরাইট, তারপর যদি দেখি বাংলা পড়তে একেবারেই ভালো লাগে না ভাইয়া, কি করব, এটার আসলে সমাধান খুব সহজও না আবার খুব কঠিনও না। অন্য যে টপিকগুলো রয়েছে, মনে করো তোমার সবচেয়ে কঠিন যে টপিকটা, তুমি হয়তো বা ম্যাথ করছো অথবা বায়োলজি পড়ছো, অ্যাকাউন্টিং অথবা ফিনান্স পড়ছো, অথবা তুমি
জিওগ্রাফি কিংবা পৌরনীতি কোনো একটা টপিক পড়ছো, একটা টপিক পড়ার পরে যখন সেই টপিকটা পড়তে পড়তে রীতিমতো অসহ্য লাগে, মনে হচ্ছে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু মাথায় কিছু ঢুকছে না, তখন তুমি ওই টপিকটা, ওই বইটা বন্ধ করে বাংলা নিয়ে পড়া শুরু করো, দেখবা বাংলাটাও তখন ভালো লাগবে। এই পরিবর্তনগুলো যদি রেগুলারলি করো, একটা টপিক পড়তে 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 যদি বিরক্ত লাগা শুরু করে, তখন ওই টপিকটা রেখে, ওই সাবজেক্টটা রেখে যদি আরেকটা টপিক, আরেকটা সাবজেক্ট পড়া শুরু করো, তাহলে দেখবা তোমার পড়াটাতে আনন্দ ফিরে আসবে, এক্সাইটমেন্ট ফিরে আসবে এবং তোমার ওভারঅল পড়ালেখাটা অনেক ভালো হবে। এখন এত কথার পরে আমরা যেই সিদ্ধান্তে এসে উপনীত হলাম সেটা হচ্ছে, এইচএসসি পরীক্ষা বলি বা অ্যাডমিশন টেস্ট বলি, বাংলা আসলে অনেক কঠিন কোনো সাবজেক্ট না। বাংলায় তারপরও প্রতি বছর অনেক স্টুডেন্ট A+ মিস করে শুধুমাত্র বাংলায় কোন জায়গাটায় প্রায়োরিটাইজ করতে হবে, কোন জায়গাটায় প্রায়োরিটাইজ করতে হবে না, কোনটা ইম্পর্টেন্ট না, প্রশ্ন কিভাবে আসে, নির্মিতির অংশগুলো কিভাবে লিখতে হয়, সৃজনশীল যে বাসায় প্র্যাকটিস করতে হবে, একদম ছোট ছোট বেসিক জিনিসগুলো না জানার কারণেই স্টুডেন্টরা কিন্তু বাংলায় A+ মিস করে। বাট কংগ্রেচুলেশনস, আমি যে মেথডগুলো তোমার সাথে এই ভিডিওতে শেয়ার করলাম সেগুলো যদি তুমি ফলো করো, বাংলাই হবে তোমার সবচেয়ে বড় স্ট্রেংথ। আর অন্য যে কোনো সাবজেক্টে A+ পাও বা না পাও, বাংলায় তুমি A+ পাবেই পাবে যদি তুমি আমাদের সাথে HSC 27 অনলাইন ব্যাচ বাংলা এই কোর্সটাতে জয়েন করো, যেটা লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর কমেন্ট সেকশনে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তীতে আমাদের HSC 27 অনলাইন ব্যাচ বাংলা কোর্সের ক্লাসে।